থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগ কি? কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে তার মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। এখানে বেগ বলতে রৈখিক বেগের কথা বলা হচ্ছে, কৌণিক বেগ নয়। কৌণিক বেগ দিয়ে কৌণিক ভরবেগ তৈরি হয়, আজকের আলোচ্য বিষয় সেটি নয়। পরিষ্কার ধারণার জন্য ছোট্ট একটি উদাহরণ দেব, যে দুটি লরি, একটির ভর বেশি একটির ভর কম, ধরলাম একটি ভর্তি একটি খালি। দুটি ভিন্ন ভরের লরি ভিন্ন গতিবেগে গতিশীল, ভরও ভিন্ন গতিবেগও ভিন্ন। মনে করলাম যে কম ভরের গতিবেগ বেশি, বেশি ভরের গতিবেগ কম, তাহলে দুটি লরির মধ্যে সমপরিমাণ ত্বরণ তৈরি করতে বা সমপরিমাণ মন্দন তৈরি করতে কোন লরিতে বেশি বল প্রয়োগ করা প্রয়োজন? ভরও ভিন্ন, তাদের বেগও ভিন্ন, তাহলে কোন লরিতে বেশি বল প্রয়োগ করা প্রয়োজন সমপরিমাণ ত্বরণ তৈরির জন্য? সেই প্রযুক্ত বল না শুধু ভরের উপর নির্ভর করবে, না শুধু বেগের উপর নির্ভর করবে, বরঞ্চ ভর এবং বেগের গুণফল যে লরির বেশি, সমপরিমাণ ত্বরণ তৈরিতে তাতে বেশি বল প্রয়োগ করা দরকার। অর্থাৎ শুধু ভরের উপর বা শুধু বেগের উপর তাদের গতীয় ধর্ম প্রকাশ পাচ্ছে না। গতীয় ধর্ম নির্ভর করছে ভরের উপর এবং বেগের উপর, অর্থাৎ ভর বেগের উপর। ভরবেগ আর কিছুই না, ভর এবং বেগের গুণফল। তাহলে ভরবেগ কাকে বলে আমরা লিখব, তাকে ভরবেগ বলে। এখানে বেগ বলতে অবশ্যই রৈখিক বেগ। বা একমাত্রিক বেগকে বোঝায়। অতএব আমরা কি জানলাম? ভরবেগ, ফর্মুলার বিচারে বলবো ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফলের সঙ্গে সমান। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। যদি বস্তুটির ভর এম হয়, বেগ ভি হয়, তাহলে এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু ভরবেগ পি। এটা ভেক্টর ফর্মে, ভেক্টর ফর্ম না দিলে আমরা চিহ্নটা দেবো না যদি শুধু মান দিয়ে প্রকাশ করতে চাই। এবার আসবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার, কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর একক ভরের বিচারে সমানুপাতিক না, একেবারে সমান। কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমান। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি কি পাচ্ছি? প্রযুক্ত বল এফ কার সঙ্গে সমান? ভরবেগের পরিবর্তন এর হার, ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা বলতে পরিবর্তন, চেঞ্জ। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম। তাহলে ভরবেগের পরিবর্তনের যে হার তার সঙ্গে সমান হচ্ছে এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি। তাহলে এফ বলতে এক্সটার্নাল নেট ফোর্স। এবার যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় কোনো বস্তুর উপর বা বস্তু কণার সমষ্টির উপর বা বস্তু সমষ্টির উপর, সিস্টেমের উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না হয়,
মানে এফ নেট যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? ভরবেগের পরিবর্তন হার 0 হয়ে যাবে। ভরবেগের পরিবর্তন হার 0 হয়ে যাবে মানে ভরবেগের পরিবর্তন 0 হয়ে যাবে, টাইম তো 0 হবে না, ভরবেগের পরিবর্তন 0 হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা পি ইকুয়ালস টু 0। তাহলে ভরবেগের পরিবর্তন 0 হয়ে গেল। ভরবেগের পরিবর্তন 0 হয়ে গেল মানে আগে যা ভরবেগ ছিল তার পরিবর্তন হয়নি, 0 পরিবর্তন, মানে পরেও একই ভরবেগ রয়েছে। পূর্বে বা প্রথমে যে ভরবেগ ছিল শেষে বা অন্তিম মুহূর্তে সেই ভরবেগ আছে, তার মানে ভরবেগের পরিবর্তন হয়নি, মানে ভরবেগের পরিবর্তন 0। কখন? যদি না বাহ্যিক নেট বল প্রয়োগ হয় বস্তু বা বস্তু সমষ্টি বা বস্তু কণার উপর। তাহলে বাহ্যিক নেট বল যদি প্রযুক্ত না হয় তাহলে ভরবেগের পরিবর্তন 0, অর্থাৎ ভরবেগের পরিবর্তন 0 অথবা ভরবেগ স্থির বা অপরিবর্তিত থাকে। তার মানে মনে করলাম প্রথমে যদি বস্তু সমষ্টি হয় তার ক্ষেত্রেও সত্য, মনে করলাম প্রথমে বস্তু সমষ্টির প্রথম বস্তুর ভরবেগ ছিল p1, দ্বিতীয় বস্তুর p2, তৃতীয় বস্তুর p3 প্লাস ডট ডট ডট। তাহলে এই সমষ্টিটা কি হবে? এটা হবে অপরিবর্তিত, বা এটা হবে ধ্রুবক বা স্থির, পরিবর্তন হবে না। যখন এফ নেট এক্সটার্নাল ইকুয়ালস টু 0, বাইরে থেকে বল প্রয়োগ না হলে বস্তু সমষ্টির মোট ভরবেগ। মোট ভরবেগ বলতে ভরবেগ ভেক্টর রাশি, তাই মোট ভরবেগ বলতে লব্ধি ভরবেগকে বোঝায়, ভরবেগের সমষ্টিকে বোঝায়। যদি বস্তু সমষ্টি হয় তাহলে এক একটি বস্তুর ভরবেগ পরিবর্তন হতে পারে, বেগ পরিবর্তন হতে পারে তাদের আন্তঃক্রিয়ায়, তাদের পরস্পরের সংঘর্ষের কারণে, তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। কিন্তু যদি বাইরে থেকে নেট বল প্রয়োগ না হয়, নেট এক্সটার্নাল বল প্রয়োগ না হয়, তো নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া যতই চলুক না কেন, নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া যতই চলুক না কেন, নিজেদের ইন্ডিভিজুয়াল এককভাবে ভরবেগ পাল্টাপাল্টি হোক না কেন, কিন্তু সমষ্টিগত বিচারে বাইরে থেকে বল প্রয়োগ না হলে তাদের প্রাথমিক লব্ধি ভরবেগ এবং অন্তিম লব্ধি ভরবেগ সমান হবে, স্থির হবে, ভরবেগ পরিবর্তন হবে না যতক্ষণ না বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে। তাই এটা ইকুয়াল টু ধ্রুবক। এটার চেহারা এরকমও লেখা যায়, কীরকম? যে p1 প্লাস p2 প্লাস p3 অনেকগুলো বস্তু যদি থাকে ইকুয়াল টু p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ প্লাস p3 ড্যাশ প্লাস ডট ডট ডট। এদের সমষ্টি প্রথমে যত ছিল যদি বাইরে থেকে বল প্রয়োগ না হয় তাহলে অন্তিম ভরবেগের সমষ্টি একই হবে। তার মানে এই না যে প্রথম বস্তুর ভরবেগ যত ছিল পরিবর্তিত হয়ে p1 ড্যাশ হয়েছে, তার মানে p1 ড্যাশ আর p1 সমান হবেই হবে তার গ্যারান্টি দেওয়া যাবে না, p2 আর p2 ড্যাশ সমান হবেই হবে তার গ্যারান্টি দেওয়া যাবে না। p2 আর p2 ড্যাশ আলাদাও হতে পারে, কারণ তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বল থাকতেই পারে, তাদের নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বেগ পাল্টাতেই পারে, ভরবেগ পাল্টাতেই পারে, কিন্তু সমষ্টিগত বিচারে
নিজেদের মধ্যে তারা পরস্পরে বল প্রয়োগ করেছে, ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, ভরবেগ পাল্টে গেছে, কিন্তু একজনের বেশি হয়ে গেলে একজনের কমে যাবে। সমষ্টিগত বিচারে লব্ধি ভরবেগ সংরক্ষিত থাকবে, লব্ধি ভরবেগ স্থির থাকবে, ধ্রুবক থাকবে যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে নেট বল প্রয়োগ হচ্ছে। এটি হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আরও একবার বলছি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে বা বাহ্যিক নেট বল প্রয়োগ না হলে কোনো বস্তু সমষ্টির আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও তাদের লব্ধি ভরবেগ অপরিবর্তনীয় থাকে বা স্থির থাকে বা ধ্রুবক থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়াল টু P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ প্লাস P3 ড্যাশ। P1 আর P1 ড্যাশ সমান নাও হতে পারে, P2 আর P2 ড্যাশ সমান নাও হতে পারে বা হতেও পারে, কিন্তু সমষ্টিগত বিচারে প্রথমে যে ভরবেগ ছিল আর শেষে যে ভরবেগ হলো তারা পরস্পর সমান, মানে ভরবেগের বা লব্ধি ভরবেগের কোনোরূপ পরিবর্তন হয়নি। এটাকে সংক্ষেপে লিখতে পারি আমরা ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম PI ইকুয়াল টু PF আনলেস অ্যান্ড আনটিল F নেট যদি প্রয়োগ না হয়। কি লিখব? যখন F নেট এক্সটার্নাল বাহ্যিক নেট বল যদি শূন্য হয়, তাহলে তখন কি হবে? ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। প্রাথমিক ভরবেগের সমষ্টি মানে লব্ধি আর অন্তিম ভরবেগের সমষ্টি বা লব্ধি পরস্পর সমান যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয় না। তাহলে কি লিখলাম? ভরবেগের সংরক্ষণ সূত্র, কোনো বস্তু সমষ্টির ওপর কোনো বাহ্যিক নেট বল প্রয়োগ না হলে বস্তুগুলির নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ আন্তঃক্রিয়া থাকলেও বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ স্থির থাকে বা অপরিবর্তিত থাকে। তাহলে কোনো বস্তু সমষ্টির উপর যদি বাহ্যিক নেট বল প্রয়োগ না হয়, বস্তুগুলি নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, এ ওকে লাথি দিচ্ছে, ও একে লাথি দিচ্ছে, তাদের ভর বেগ তাদের বেগ পরিবর্তন হচ্ছে, ভরবেগ পরিবর্তন হচ্ছে, কারো কমছে কারো বাড়ছে, কিন্তু মোটের ওপর সমষ্টিগত বিচারে সেই বস্তু সমষ্টির রৈখিক ভরবেগ স্থির থাকে বা অপরিবর্তিত থাকে। যদি আমরা দুটি বস্তু নিয়ে একটি উদাহরণ নিই, যে মনে করলাম একটি বস্তু যার ভর হচ্ছে m1, আরেকটি বস্তু যার ভর হচ্ছে m2। m1 ভরের বস্তু u1 বেগে যে পথে যাচ্ছে, m2 ভরের বস্তু u2 বেগে একই সরল রেখায় যাচ্ছে। এবার যদি u1 গ্রেটার দেন u2 হয়, এর গতিবেগ যদি বেশি হয় তাহলেই ধাক্কা দিবে, একে সংঘর্ষ হবে। তো নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ হবে না। তাহলে নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে যদি তাদের পরিবর্তন ঘটে, মনে করলাম m1 এর গতিবেগ v1 আর m2 এর গতিবেগ v2 হয়ে গেল। কেন? বাইরে থেকে বল প্রয়োগ হয়েছে? না, বাহ্যিক নেট বল প্রয়োগ হয়নি। তাদের আভ্যন্তরীণ নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে, আন্তঃক্রিয়ার কারণে তাদের বেগ পরিবর্তন হয়েছে। m1 ভরের বস্তুর বেগ যদি বেশি হয় তো m2কে ধাক্কা দিবে, তার কারণে m2 এর বেগ বেড়ে যাবে, m1 এর বেগ কমে যাবে, নতুন বেগ v1 এবং v2 হলো। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? যেহেতু বাহ্যিক বল প্রয়োগ হয়নি, যেহেতু F net equals to 0, তাহলে কি হবে? ইনিশিয়াল
মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সমান হবে, অর্থাৎ প্রাথমিক ভরবেগ মোট ভরবেগ আর অন্তিম মোট ভরবেগ সমান হবে। এটার মানে হচ্ছে m1 u1 এই বস্তুর ভরবেগ ছিল প্রথমে, m2 u2 এই বস্তুর ভরবেগ ছিল, এবং সংঘর্ষের পরে কলিশনের পরে ভরবেগ হয়েছে m1 v1 প্লাস m2 v2। তা দুটি বস্তুর ক্ষেত্রে এটি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। যেহেতু বাহ্যিক বল প্রয়োগ হয়নি, তাই প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ পরস্পর সমান। এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা নিয়ে আসব, এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রকে নিয়ে আসব। কিভাবে দেখব? এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয় করব, বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে রাশিমালা গাণিতিক রূপ সেটি উদ্ধার করব কোত্থেকে? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো দুটি বস্তু গতিশীল একই রেখায়, পিছনের বস্তুটির গতিবেগ যদি বেশি হয়, বেগ বেশি, দ্রুততার সঙ্গে গিয়ে সামনের বস্তুকে ধাক্কা দিবে। বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে না, পিছনের বস্তুর গতিবেগ বেশি বলে সামনের বস্তুকে ধাক্কা দিবে। তো সামনের বস্তু, এটি যদি ক্রিয়া হয়, প্রতিক্রিয়া স্বরূপ সামনের বস্তু ও পিছনের বস্তুকে ধাক্কা দেবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সঙ্গে হবে। বল কখনো এককভাবে তৈরি হয় না, বল সবসময় জোড়ায় জোড়ায় তৈরি হয়। ফোর্স এক্সিস্ট ইন পেয়ার, পেয়ার ছাড়া ফোর্স হয় না। তো একটি ক্রিয়া প্রতিক্রিয়া হবে এবং তারা পরস্পর সমান ও বিপরীতমুখী, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই। এখান থেকে আমরা কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র উদ্ধার করব নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। তো প্রথমে দুটি বস্তুকে m1 এবং m2 ভরের, যাদের গতিবেগ u1 এবং u2 ধরে নেব। যে ধরি m1 ও m2 ভরের দুটি বস্তুর গতিবেগ, প্রাথমিক গতিবেগ যথাক্রমে u1 এবং u2। যথাক্রমে u1 এবং u2। এবং u1 গ্রেটার দেন u2 যদি একই রেখায় চলে, আর যদি ভিন্ন দিক থেকে আসে তাহলে কলিশন হতেও পারে বা নাও হতে পারে। সেজন্য আমরা সুবিধার্থে ধরলাম যে একই রেখায় তারা চলছে, u1 এর বেগ বেশি, u2 এর বেগ কম। এটা না লিখলেও চলে, ভিন্ন দিক থেকে এসেও কলিশন হতে পারে। একটা বস্তু এদিক থেকে আসলো, একটা বস্তু এদিক থেকে আসলো, তারাও কলিশন করতে পারে। তাই u1 গ্রেটার দেন u2 সর্বদাই হবেই, তার কোনো গ্যারান্টি নেই। u1 এবং u2 ভিন্ন হলেই তারা পরস্পর কলিশন করবে, বা u1 এবং u2 একই হলেও কলিশন করতে পারে। তাহলে দুটি বস্তু যাদের প্রাথমিক বেগ হচ্ছে u1 এবং u2, m1 এবং m2 ভরের দুটি বস্তু, তারা পরস্পর কলিশন করলো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ হলো না। তো কি লিখেছি? ধরি m1 এবং m2 ভরের দুটি বস্তুর প্রাথমিক গতিবেগ যথাক্রমে u1 এবং u2, এবং
বাহ্যিক বল প্রয়োগ না হওয়া সত্ত্বেও তাদের সংঘর্ষের কারণে অন্তিম বেগ যথাক্রমে v1 এবং v2 অন্তিম বেগ দ্বারাই v1 এবং v2 u1 এবং u2 ছিল, বাহ্যিক বল প্রয়োগ হয়নি, তবু তাদের সংঘর্ষের কারণে বেগ পাল্টে গেছে এবং বেগ পাল্টে কি বেগ দাঁড়িয়েছে v1 এবং v2 যথাক্রমে। তাহলে এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কোথায় পাচ্ছি? ওই যে পরস্পর সংঘর্ষ করছে। তাহলে ধরে নেব আমরা, ধরি F12 প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু দ্বারা প্রযুক্ত বল, সংঘর্ষের কারণে বল প্রয়োগ হলো, এবং F21 মানে 2 নম্বর বস্তুর উপর 1 নম্বর বস্তু দ্বারা, তাহলে দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু দ্বারা প্রযুক্ত বল। তাতে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি পাই? এই বল দুটি পরস্পর সমান এবং বিপরীতমুখী। ক্রিয়া একটা যদি ক্রিয়া হয় অপরটি প্রতিক্রিয়া, তাহলে সমান এবং বিপরীতমুখী, তাই F12 ইকুয়ালস টু মাইনাস F21। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন F12 ইকুয়াল টু কত? F12 আমরা জানি যে বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। তাহলে 1 নম্বর বস্তুর উপর দ্বিতীয় বস্তু দ্বারা প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তু 1 নম্বর বস্তুতে প্রথম বস্তুতে বল প্রয়োগ করলো, এই বলটা কার উপর প্রয়োগ হয়েছে? প্রথম বস্তুর উপর। প্রথমে আছে 1 নম্বর বস্তুর উপর, তার মানে 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন হারের সঙ্গে সমান। তো 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন কতটা হলো? m1 v1 হচ্ছে চূড়ান্ত বা অন্তিম ভরবেগ, প্রথমে ছিল m1 u1, তার হার বলতে টাইম দিয়ে ভাগ। ধরে নেব যে t সময় ধরে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের সময় t সময় ধরে বস্তু দুটি পরস্পরের সংস্পর্শে ছিল, তাদের t সময় ধরে তাদের সংঘর্ষের কারণে অন্তিম বেগ দ্বারাই v1 এবং v2, সংঘর্ষের সময় ধরি t। সংঘর্ষের কাল বা সময়কাল সময় সমান t ধরি। তাহলে হচ্ছে F12 আর F21 দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ হয়েছে প্রথম বস্তু দ্বারা, তো দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ হয়েছে, তা দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন হবে, তাহলে বল ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, তার মানে m2 v2 মাইনাস m1 m2 v2 মাইনাস m2 u2। চূড়ান্ত এটা, প্রথমে এটা ছিল 2 নম্বর বস্তুর, এটা হচ্ছে ভরবেগ 2 নম্বর বস্তুর চূড়ান্ত ভরবেগ, 2 নম্বর বস্তুর প্রাথমিক ভরবেগ, তার মানে এটা পরিবর্তন হলো কত সময়ে? t সময়ে। এখান থেকে এটা হয়েছে t সময়ে, তাই t দিয়ে ভাগ করলাম। এবার নিউটনের তৃতীয় গতিসূত্রটা অ্যাপ্লাই করব, বা m1 v1 মাইনাস m1 u1
ডিভাইড বাই টি ইকুয়াল টু, এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করছি, মাইনাস অফ m2 v2 মাইনাস m2 u2 ডিভাইড বাই টি। টি বাদ যাচ্ছে, তাহলে কি হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস অফ m2 v2 প্লাস m2 u2। v1 গুলো এদিকে নিয়ে আসি, m1 v1 প্লাস m2 v2 m1 u1 প্লাস m2 u2। তা চূড়ান্ত বেগ এদিকে, প্রাথমিক বেগ ওইদিকে যদি পাল্টাই দিই তাহলে আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছি সেটা প্রমাণ হবে। m1 u1 প্লাস m2 u2 মানে প্রথমে লব্ধি ভরবেগ আর শেষে m1 v1 প্লাস m2 v2 চূড়ান্ত ভরবেগ। তাই সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান থাকে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে। বা স্থির থাকে, যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি। বাইরে থেকে বল প্রয়োগ হয়নি। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কলন বিদ্যার সাহায্যে বা ক্যালকুলাসের সাহায্যেও অতি সহজে নির্ণয় করতে পারি। তাহলে কলন বিদ্যার সাহায্যে অর্থাৎ আমরা দুটি বস্তুর ক্ষেত্রে প্রমাণ করব যে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু ধ্রুবক। যদি ভর m1 বস্তুর ভর v1 হয়, ধরি m1 ও m2 ভরের বস্তু দুটির বেগ যথাক্রমে v1 এবং v2। ধরি বাহ্যিক নেট বল সমান 0। আন্তঃক্রিয়ায় বা পরস্পরের সংঘর্ষে পরস্পরের টি সময় ধরে সংঘর্ষে বেগ পরিবর্তিত হলো এবং ত্বরণ a1 ও a2 উৎপন্ন হলো। ক্ষুদ্র সময় ডিটি সময়ের মধ্যে সংঘর্ষ হলো, তাতে বেগ পরিবর্তন হলো এবং ত্বরণ a1 এবং a2 উৎপন্ন হলো। তো অতএব কি লিখতে পারি, a1 ইকুয়াল টু dv1 বাই dt, a2 ইকুয়াল টু কি লিখতে পারি dv2 বাই dt। তাহলে এবার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি পাচ্ছি,
নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে একইভাবে F12 ইকুয়াল টু মাইনাস F21, F12 আর F21টা কি আমরা এদিকে লিখে দেবো, এখানে এদের পরিচয় দিয়ে দেব। F12 হচ্ছে এক নম্বর বস্তুর উপর বা প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু দ্বারা প্রযুক্ত বল সংঘর্ষের সময়, আর F21টা কি দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল প্রথম বস্তু দ্বারা। মাইনাস কেন দিয়েছি, মানে সমান কিন্তু বিপরীতমুখী, তাই মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্নটা ওই মুখে প্রকাশ করছে। তো এবার আমরা জানি F ইকুয়াল টু ma, F ইকুয়াল টু ma এবার প্রকাশ করা যায় ত্বরণের দ্বারাই। তাহলে F12 হচ্ছে ma1, m1 a1, m2 a2, m1 dv1 by dt মাইনাস m2 dv2 by dt। এবার যদি একদিকে নিয়ে চলে আসি, এখান থেকে এখানে নিয়ে আসলাম, একদিকে আনলে কি হবে, মাইনাসটা দিকে প্লাস হয়ে যাবে। তাহলে m1 এটাকে একবারে লিখতে পারি m1 v1 by dt, ওটা এদিকে নিয়ে আসলে m2 v2, m যেহেতু ধ্রুবক তাই ভিতরে নিতেই পারি, ইকুয়াল টু 0 বা ddt অফ m1 v1 m2 v2 ইকুয়াল টু 0। তাহলে m1 v1 প্লাস m2 v2 সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো 0 আসছে, তার মানে কি এটা ধ্রুবক। কি বলতে চাচ্ছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এর মানটা ত্বরণের মানটা এখান থেকে নিয়ে আসলাম, একদিকে নিয়ে আসলাম, m যেহেতু ধ্রুবক তাই ভিতরে ঢুকিয়ে নেওয়া যায়। এবার ddt একসঙ্গে করে নিয়ে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0, অর্থাৎ বা অতএব m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু স্থির বা ধ্রুবক, যেটি হলো কি বলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কেন, যেহেতু বাহ্যিক বল 0 তাই ভরবেগ পরিবর্তন হবে না, ভরবেগ স্থির থাকবে। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রে আসব। প্রথমে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে সংরক্ষণের সূত্র উদ্ধার করলাম, এবার রিভার্সলি সংরক্ষণের সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রকে কিভাবে আনা যায়। তাহলে রৈখিক ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা m1 u1 m2 u2 প্রাথমিক ভরবেগ ধরে নিতে পারি। অন্তিম ভরবেগ তাদের সংঘর্ষের কারণে বাহ্যিক বল প্রয়োগের জন্য নয়, বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, তাদের পারস্পরিক আন্তঃক্রিয়ার জন্য মনে করলাম বেগ পাল্টে v1 v2 হলো। তাহলে ভরবেগ m1 v1 এবং m2 v2 হলো। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাচ্ছি, আর সেখান থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রে কীভাবে আসবো সেটি দেখো। তাহলে একইভাবে ধরি m1 ও m2 ভরের দুটি বস্তুর প্রাথমিক বেগ যথাক্রমে u1 এবং u2, m1 এর বেগ u1, m2 এর বেগ u2।
বাহ্যিক প্রযুক্ত নেট বল এফ নেট ইকুয়াল টু 0। পারস্পরিক টি সময়ের সংঘর্ষের জন্য তাদের বেগ পরিবর্তিত হয়ে দাঁড়ায় বা বেগ পরিবর্তিত হয় V1 এবং V2-তে। তাদের বেগ পরিবর্তিত হয়ে V1 এবং V2 হয়। বেগ পাল্টে এটা হলো, ধরি F12 প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু দ্বারা এবং F21 2 আছে প্রথমে, তো 2 নম্বর বস্তুর উপর বলটা প্রয়োগ হচ্ছে। প্রথম বস্তু দ্বারা। এবার আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্রে আসব। অতএব রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে পাই, কি পাচ্ছি? প্রথমে ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2, দুটা বস্তুরই পারস্পরিক সংঘর্ষের কারণে গতিবেগগুলো পাল্টে গেছে, ভর তো পাল্টায় না, স্থির। গতিবেগ পাল্টে হলো v1 v2, তাহলে m1 v1 প্লাস m2 v2 হলো। এটা কেন? যেহেতু এফ নেট এক্সটার্নাল ফোর্স হচ্ছে 0, তাই এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? ওই দিককারটা এদিকে, এদিক কারটা ওদিকে নিয়ে যাব। m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। সাজিয়ে নিচ্ছি এই প্রমাণটা নিয়ে আসার জন্য। কোনটা? নিউটনের তৃতীয় গতিসূত্র। m1 v1 মাইনাস m1 u1, তাহলে ভরবেগের পরিবর্তন হলো প্রথম বস্তুর মাইনাস m2 v2 মাইনাস m2 u2, ব্র্যাকেট দিয়ে দিলাম। তাই m2 u2 প্লাস ছিল, এখনও প্লাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস m2 u2। এদিককার m2 v2 এপারে গেল তো মাইনাস, এই যে মাইনাস m2 v2, তাহলে m2 v2 ওপারে গেলে মাইনাস হবে, তো মাইনাস হয়েছে। m2 u2 প্লাস ছিল, প্লাস আছে, তাতে কি হলো? এটা হচ্ছে চূড়ান্ত ভরবেগ প্রথম বস্তুর, এটা প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ। তা অন্তিম ভরবেগ প্রাথমিক ভরবেগ বিয়োগ করেছি, মানে ভরবেগের পরিবর্তন কার? প্রথম বস্তুর। এটা দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। একেও আমি টি দিয়ে ভাগ করলাম, সংঘর্ষকাল দিয়ে, একেও টি দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাবো? প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে F12, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হার। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, তো প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলের সমান প্রথম বস্তুর প্রযুক্ত বল F12 মাইনাস এটা দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময় দিয়ে ভাগ করেছি মানে হার, তাহলে m2 v2 চূড়ান্ত ভরবেগ মাইনাস m2 u2 প্রাথমিক ভরবেগ দ্বিতীয় বস্তুর। তো চূড়ান্ত থেকে প্রাথমিক বিয়োগ করলাম মানে পরিবর্তন, সময় দিয়ে ভাগ করেছি মানে হার, তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন হার মানে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বলের সমান, মানে F21।
তার মানে কি বললাম, কি হলো, নিউটনের তৃতীয় গতিসূত্রে উপস্থাপিত হলো, নিউটনের তৃতীয় গতিসূত্রে উপনীত হলো। তাহলে কি লিখতে পারি, অতএব ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই প্রমাণটি আমরা আরও সহজ পদ্ধতিতে করতে পারি। M1 M2 U1 U2 এগুলো না ধরে শুধু P1 P2 আর পরিবর্তিত হয়ে সংঘর্ষের পরে P1 ড্যাশ P2 ড্যাশ হয়ে গেল, সেটা দিয়ে অতি সহজে করতে পারি। সেটাও করে দিচ্ছি। দেখো, যে ধরি দুটি বস্তুর প্রাথমিক ভরবেগ যথাক্রমে P1 এবং P2, তাদের T সময় ধরে সংঘর্ষের কারণে ভরবেগ পরিবর্তিত হয়ে হলো বা পাল্টে হলো P1 ড্যাশ এবং P2 ড্যাশ যথাক্রমে। যথাক্রমে যেটা লিখলাম যে P1টা P1 ড্যাশ হয়েছে, P2টা P2 ড্যাশ হয়েছে, পাল্টাপাল্টি করে ধরলে হবে না। নেট বাহ্যিক বল F নেট ইকুয়াল টু গল্লা, শূন্য, বাহ্যিক বল প্রয়োগ হয়নি। কিন্তু সংঘর্ষের জন্য F12 ইকুয়াল টু আর F21 ইকুয়াল টু আমরা লিখব প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু দ্বারা, আর F21 2 আছে প্রথমে, তো দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল প্রথম বস্তু দ্বারা। অতএব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাই, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাই, যেহেতু F নেট ইকুয়াল টু 0, অতএব ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সমান। তার মানে P1 প্লাস P2 প্রথমে যা ছিল আর শেষে P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ হলো, তারাও সমান। এটা যদি পাল্টাপাল্টি করি, P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ ওদিকটা এই পাশে নিয়ে আসলাম, P1 প্লাস P2 বা P1 ড্যাশ মাইনাস P1 মাইনাস অফ P2 ড্যাশ মাইনাস P2। এটা শুধু মাইনাস দিয়ে করব, কারণ P2 ড্যাশ উপরে গেলে মাইনাস, তো মাইনাস, আর P2 তো প্লাসই ছিল, তো এদিকে প্লাসই হচ্ছে মাইনাসের কারণে, মাইনাস মাইনাসে প্লাস। এদিকেও টি দিয়ে ভাগ করলাম, এদিকেও টি দিয়ে ভাগ করলাম, যেহেতু সংঘর্ষকাল টি, তাহলে এটা পেয়ে গেলাম প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন অন্তিম মাইনাস প্রাথমিক, তো মাইনাস করছি চূড়ান্ত থেকে প্রাথমিক, তাহলে পরিবর্তন সময় দিয়ে ভাগ করছি, তো হার ভরবেগের পরিবর্তন হার মানে প্রযুক্ত বল। তাহলে 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল কত, F12 ইকুয়াল টু 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন হার মানে F21। অতএব ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র।
এবার আমরা কলিশন বা সংঘর্ষ প্রধানত কত রকমের আলোচনা করব। সংঘর্ষ প্রধানত 3 রকমের। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। 2 নম্বর হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর 3 নম্বর হচ্ছে পার্সিয়ালি ইলাস্টিক বা পার্সিয়ালি নন ইলাস্টিক ইনইলাস্টিক কলিশন, অর্থাৎ আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে একই দ্বারাই মাঝামাঝিতে রয়েছে। তাহলে সংঘর্ষ বা সংঘাত 3 রকমের। 1 নম্বর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। 2 নম্বর হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর 3 নম্বর হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে 3টি ভাগে প্রধানত ভাগ করা যায় সংঘর্ষকে। তাহলে সংঘর্ষের প্রকারভেদ বা সংঘর্ষের প্রকারভেদ অতি সংক্ষেপে পার্থক্য 3টি ধরে নেব, বুঝে নেব। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন, 2টি বস্তুর মধ্যে সংঘর্ষ যদি এরকম হয় যাতে 1 নম্বর সংঘর্ষের আগে এবং পরে বস্তু দুটির আপেক্ষিক বেগ সমান থাকে, আপেক্ষিক গতিবেগ স্থির থাকে। অর্থাৎ সংঘর্ষের আগে, 2টি বস্তুর সংঘর্ষের আগে কাছাকাছি আসার যে আপেক্ষিক গতিবেগ আর সংঘর্ষের পরে কলিশন হয়ে যাওয়ার পরে দূরে যাবে, সংঘর্ষের পরে দূরে যাওয়ার যে আপেক্ষিক গতিবেগ যদি সমান হয় তাহলে সেটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের একটি শর্ত। 2 নম্বর গতিশক্তি স্থির থাকে। সংঘর্ষের আগে গতিশক্তি আর সংঘর্ষের পরে গতিশক্তি একই হবে। এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত বা ক্রাইটেরিয়া। রৈখিক ভরবেগ স্থির থাকবে, সংরক্ষিত থাকবে বা স্থির থাকবে, বাইরে থেকে বল প্রয়োগ না হলে রৈখিক ভরবেগ সংঘর্ষের আগে পরে একই থাকবে। তাহলে আপেক্ষিক গতিবেগ স্থির থাকবে, সংঘর্ষের আগে যত, সংঘর্ষের পরে ততই হবে। 2টি বস্তুর মধ্যে কলিশন হওয়ার আগে গতিশক্তি যত থাকবে, সংঘর্ষের পরেও গতিশক্তি একই থাকবে। রৈখিক ভরবেগ সংঘর্ষের আগে যত, সংঘর্ষের পরে তত। অর্থাৎ আপেক্ষিক গতিবেগ, গতিশক্তি, রৈখিক ভরবেগ 3টাই সংরক্ষিত থাকবে, তাকে বলছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। উদাহরণ, বাস্তবে এরকম পাওয়া খুব মুশকিল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই আণবিক কণাগুলির মধ্যে, এই ছোট ছোট কণাগুলির মধ্যে সংঘর্ষ খানিকটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর সংঘর্ষ অনেকটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ।
আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, আপেক্ষিক গতিবেগ কমে শূন্য হয়ে যাবে। মানে ব্লু কালি দিয়ে লিখি, এটার মানে কি, দুটি বস্তুর মধ্যে সংঘাত হলো, তাহলে সংঘাতের পূর্বে, সংঘর্ষের পূর্বে কাছাকাছি আসার আপেক্ষিক গতিবেগ থাকে, কিন্তু সংঘর্ষ হয়ে যাওয়ার পরে তাদের আপেক্ষিক গতিবেগ শূন্য। মানে তারা জোড়া লেগে যায়, একসঙ্গে যুক্ত হয়ে যায়, একসঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে চলে, তাহলে পরস্পর একই বেগে চলছে, একই দিকে চলছে, তখন আপেক্ষিক গতিবেগ শূন্য। তাই আপেক্ষিক গতিবেগ কমে শূন্য হয়ে যাবে, এটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। উদাহরণ বলতে শর্ত, বৈশিষ্ট্য। 2 নম্বর, গতিশক্তি কমে যাবে। গতিশক্তি কমে যাবে। 3 নম্বর, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। একটা কাঠের টুকরার মধ্যে একটা গুলি করা হলো, গুলিটা কাঠের টুকরার ভিতরে ঢুকে গেল এবং দুজনে একসঙ্গে চলা শুরু করলো, তাহলে এরকম উদাহরণ হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, উদাহরণ কি বললাম, কাঠের টুকরার মধ্যে একটি গুলি ঢুকে গিয়ে কাঠের টুকরাগুলি একসঙ্গে চলা শুরু করলো। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা কি, আপেক্ষিক গতিবেগ কমে যাবে কিন্তু শূন্য হয়ে যাবে না, আপেক্ষিক গতিবেগ কমে যাবে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগ কমে যাবে, মানে সংঘর্ষের আগে যে আপেক্ষিক গতিবেগ ছিল, সংঘর্ষের পরে আপেক্ষিক গতিবেগ কমে যাবে বস্তু দুটির মধ্যে। এটি আংশিক স্থিতিস্থাপক বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য। 2 নম্বর, গতিশক্তি কমে যাবে। সংঘর্ষের আগে যে গতিশক্তি ছিল, সংঘর্ষের পরে গতিশক্তি অনেকটা কমে যাবে। 3 নম্বর, রৈখিক ভরবেগের সংরক্ষণ, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আপেক্ষিক গতিবেগ কমে যাবে, বস্তু দুটি বিচ্ছিন্ন হবে, একসঙ্গে চলা শুরু করবে না, আপেক্ষিক গতিবেগ কমে যাবে, গতিশক্তি কমে যাবে, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু বস্তু দুটি আপেক্ষিক গতিবেগ শূন্য হয়ে যাবে না। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষই বাস্তবে আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তিনটাতেই রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবেই থাকবে, যেহেতু বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না। এটার গতিশক্তি স্থির থাকে পারফেক্টলি ইলাস্টিক কলিশনে, এখানে দুটোতেই গতিশক্তি কমে যাবে, পারফেক্টলি ইনইলাস্টিক আর পার্সিয়ালি ইলাস্টিক দুটোতেই। আপেক্ষিক গতিবেগ এখানে স্থির থাকে, এখানে আপেক্ষিক গতিবেগ শূন্য হয়ে যায়, এখানে আপেক্ষিক গতিবেগ কমে যায়, কিন্তু শূন্য হয় না। তাই এই হচ্ছে মূল পার্থক্য 3 প্রকার সংঘর্ষের। এবার একটি গাণিতিক সমস্যা, 4 কেজি ভর বিশিষ্ট বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ কত নির্ণয় করো। একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, ফায়ার করা হয়, স্থির অবস্থায় থাকলেও গুলি যখন ছোড়া হবে, বন্দুকধারী গুলি ছোড়ার সময় গুলি যাওয়ার বিপরীত দিকে মানে পিছন দিকে একটি ধাক্কা অনুভব করে, যাকে বলা হয় প্রতিক্ষেপ।
রিকয়েল অফ এ গান, রিকয়েল অফ এ গান। তো এখানে বলছে যে 4 কেজি ভরের একটা বন্দুক রয়েছে, 6 গ্রামের গুলি 500 মিটার সেকেন্ড বেগে গেলে তাহলে বন্দুকটার পিছন দিকে ধাক্কা খাওয়ার পিছন দিকে যে প্রতিক্ষেপ বেগ সেটি কত নির্ণয় করতে হবে। তাহলে বন্দুকধারী বন্দুক থেকে গুলি ছোড়ার সময় পিছন দিকে যে ধাক্কা অনুভব করে তাকে বলা হয় প্রতিক্ষেপ, রিকয়েল অফ এ গান। কেন অনুভব করে? প্রাথমিকভাবে ভরবেগ ছিল 0, যেহেতু বন্দুক স্থির অবস্থায় রয়েছে। যেই মাত্র গুলি ছোড়া হলো, গুলিটা সামনের দিকে গেল, তার বেগ আছে, গুলির ভর আছে, মানে ভরবেগ সামনের দিকে গেল। তো যেহেতু বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি, আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে গুলিটা সামনের দিকে গেল ভরবেগ নিয়ে, তাই তাকে প্রশমিত করার জন্য, অর্থাৎ মোট ভরবেগ প্রাথমিক ভরবেগের মতো 0 করার জন্য সামনের দিকে যে ভরবেগ গেল গুলি নিয়ে, পিছন দিকে বন্দুক সেই ভরবেগ তৈরি হবে মোট ভরবেগ 0 করার জন্য, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে পালিত হবে। প্রথম অবস্থায় গুলি ছোড়ার আগে বন্দুকগুলির ভরবেগ 0, যেহেতু স্থির অবস্থায় ছিল, বেগ 0 মানে ভরবেগ 0। আর যখন গুলি ছুড়ল, গুলিটা সামনে ভরবেগ নিয়ে গেল, তাই বন্দুক পিছন দিকে মাইনাস ভরবেগ হবে, মাইনাস ভরবেগ আর প্লাস ভরবেগ পরস্পরকে প্রশমিত করে মোট ভরবেগ 0 হবে, যেহেতু প্রাথমিক ভরবেগ 0 রয়েছে। তাই পিছন দিকে ধাক্কা পাই যখন বন্দুক থেকে গুলি বেরায়। এই ঘটনাকে বলা হয় প্রতিক্ষেপ, রিকয়েল অফ এ গান। এখানে প্রতিক্ষেপ বেগ নির্ণয় করতে বলেছে। তো ধরি আচ্ছা, প্রথমে জেনারেল দিয়ে আমরা করি। ধরি বন্দুকের ভর সমান m, গুলির ভর সমান স্মল m, গুলির বেগ সমান v, বন্দুকের প্রতিক্ষেপ বেগ ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি এর মানটাই আমরা নির্ণয় করব। তো যেহেতু এফ নেট ইজুকাল টু 0, অতএব পি অফ মোমেন্টাম অ্যাট ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সমান হবে। ইনিশিয়াল মোমেন্টাম ছিল 0, ফাইনাল মোমেন্টাম কত? ফাইনাল মোমেন্টাম, গুলির মোমেন্টাম হচ্ছে mv, আর বন্দুকের ভরবেগ, ভর তো ক্যাপিটাল M, বেগ কি? বেগ বিপরীত দিকে, তাই মাইনাস নিব, মাইনাস v। তাহলে এখান থেকে কি পাচ্ছি? mv ইজুকাল টু mv, বা এখানে মাইনাস নেব না, মাইনাসটা অটোমেটিক বেরিয়ে যাবে। আমরা তো ভি বার করব, ভি ইজুকাল টু কত? তাহলে এখানে ভিটা আমাদের অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে এম ভি ইজুকাল টু মাইনাস এম ভি, और ভি ইজুকাল টু মাইনাস এম ডিভাইডেড বাই এম ইন্টু ভি। প্রথমে আমরা ভি ধরে নেব, দিকটা এখান থেকেই অটোমেটিক চলে আসবে। প্রথমে আমরা বলতেই পারি যে বন্দুকের প্রতিক্ষেপ কোন দিকে হবে আমরা জানি না, আমাদের অঙ্ক সেটা বলে দেবে। সেই কারণে আমরা এখানে পজিটিভে ধরলাম। এখান থেকে যখন নেগেটিভ আসলো তখন বলবো যে ঋণাত্মক চিহ্ন, গুলি ও বন্দুকের গতি বিপরীত দিক, ঋণাত্মক চিহ্ন গুলি ও বন্দুকের গতি বিপরীতমুখী প্রকাশ করে।
এটা অঙ্কটা করছি না, একটা জেনারেল যদি বলে যে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো, তাহলে এরকম ফর্মুলা আমরা করব। এবার এই অঙ্কটা করার জন্য কি করব, এম এর মান দেওয়া আছে, এম ইজিক্যাল টু কী দেওয়া আছে 4 কেজি। এবার এই অঙ্কে আসলাম, গুলির ভর স্মল এম ইজিক্যাল টু 6 গ্রাম ইজিক্যাল টু 6/1000 কেজি। গুলির বেগ দেওয়া আছে কত, 500 মিটার পার সেকেন্ড, আর প্রতিক্ষেপ বেগ ক্যাপিটাল ভি ইজিক্যাল টু কত বার করতে হবে। একইভাবে এফ নেট ইজিক্যাল টু 0, পিআই ইজিক্যাল টু পিএফ। তাহলে আমরা এখান থেকে কি লিখব, এটা লিখব, তারপরে এটা লিখব, তারপরে এটাতে আসব। এটাতে আসার পরে এখান থেকে চলে যাব, ভি ইজিক্যাল টু মাইনাস অফ এম, স্মল এম এর মান হচ্ছে 6/1000 ডিভাইড বাই ক্যাপিটাল এম, ক্যাপিটাল হচ্ছে 4, উপরে আছে ভি স্মল ভি মানে 500 মিটার পার সেকেন্ড। এটা হিসাব করলে কত হয়, 500 2000 23 মাইনাস 3/4 এত মিটার পার সেকেন্ড মাইনাস 0.75, 7 4 28 আর 4 5 20 এত মিটার পার সেকেন্ড। একই অবস্থা লিখব, মাইনাস চিহ্ন কি প্রকাশ করছে, গুলির যেদিকে গতি বন্দুকের গতি বিপরীত দিকে, সেই জন্য মাইনাসটা আসছে, মাইনাসটা অটোমেটিক আসবে, তাই মাইনাস চিহ্ন গুলি ও বন্দুকের গতি বিপরীতমুখী সেটা প্রকাশ করছে। নেক্সট অঙ্ক, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু হঠাৎ করে বাহ্যিক বল ছাড়াই 1:2 অনুপাতে বিভক্ত হয়ে বড় খণ্ডটি 30 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতি বজায় রাখে। তাহলে যে ছোট খণ্ডটি হলো সেই ছোট খণ্ডের গতিবেগ নির্ণয় করো। অর্থাৎ এরকম একটা বস্তু রয়েছে, কত গতিবেগে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড, গিয়ে হঠাৎ করে নিজে থেকেই, বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না, নিজে থেকেই একটা ছোট টুকরা একটা বড় টুকরা 1:2 অনুপাতে বিভক্ত হয়ে গেল। বড় টুকরাটার গতি হয়ে গেল কত, 30 মিটার পার সেকেন্ড একই অভিমুখে। তাহলে ছোটটার গতিবেগ কত এটা বার করতে হবে। কি অনুপাতে ভাঙলো, 1:2 অনুপাতে, তো এটা মনে করলাম টুয়াইস এম, এটা মনে করলাম এম, তাহলে এটা কত ছিল 3m। তাহলে লিখতে হবে আমাদের ধরি খণ্ড দুটি যথাক্রমে 1:2 অনুপাতে, তো m এবং 2m ভর বিশিষ্ট। ধরি এম এর গতিবেগ বের করতে হবে, এম এর গতিবেগ ভি, 2m এর গতিবেগ দেওয়া আছে, 2m এর গতিবেগ কত দেওয়া আছে, 30 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষ তো হয়নি এখানে, আভ্যন্তরীণ ক্রিয়া ঘটেছে, ব্লাস্ট হয়ে গেছে, ফেটে গেছে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে যে বড় টুকরা তার ভর ছিল 3m, তাই তো 2m আর m এ বিভক্ত হয়েছে ধরে নিলাম, যেহেতু 1:2 বলেছে তাই m আর 2m ধরলাম। তাহলে প্রথমে ছিল 3m, প্রথমে বস্তুর ভর কত ছিল 3m, গতিবেগ দেওয়া আছে, প্রথমে গতিবেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো যেহেতু বাহ্যিক বল এফ নেট এক্সটার্নাল ইকুয়ালস টু 0, অতএব
PI ইকুয়াল টু PF, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম প্রথমে বেগ কত ছিল 3m ভর ইন্টু 20 মিটার পার সেকেন্ড, তাহলে ভর বেগ প্রথমে এই 3m টুকরাটার ভর বেগ কত, ভর আর বেগ গুণ করলাম, আর পরে দুটো টুকরা হলো, এই m টুকরার ভর বেগ হচ্ছে v ধরেছি, আর 2m টুকরার বেগ তো দেওয়াই আছে 2m 30 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে পাচ্ছি 60m, এদিকে mv, এটা হচ্ছে 60m, এটা কেটে গেল, বা v ইকুয়াল টু 0 বাই m, বা v ইকুয়াল টু 0। তারপরে ছোট খণ্ডটি স্থির অবস্থায় আসবে যখনই ফেটে দু টুকরা হবে, বড় টুকরাটি 30 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে, তাই পিছনের টুকরাটি স্থির হয়ে যাবে, যেহেতু ভরবেগের সংরক্ষিত সূত্র মানতে হবে, অর্থাৎ ফেটে যাওয়ার পূর্ব মুহূর্তে মোট ভরবেগ ছিল 60m, এই যে 20 আর 3m গুণ করলে 60m, তো এটা যদি নিজেই 60m হয়ে যায় তো একে আর কোনো মোমেন্টাম পাচ্ছে না, পুরো মোমেন্টামটাই এ নিয়ে গেল, তাহলে এই মোমেন্টাম শূন্য মানে ভর তো আছে, তার মানে বেগ শূন্য, তাই বেগ শূন্য, তাই ছোট খণ্ডটি গতিবেগ শূন্য। ছোট খণ্ডের গতিবেগ শূন্য। নেক্সট একটি ইন্টারেস্টিং সমস্যা 3 নম্বর, একটি বোমা ফেটে গিয়ে চিত্রানুযায়ী চিত্রে দেওয়া আছে সমান 3 টুকরো হয়ে গতিশীল হয়, সমান 3টি টুকরো হয়, মনে করলাম এটাও m, এটাও m, এটাও m, সমান 3টি টুকরো হয়। প্রথম এবং দ্বিতীয় অংশের গতিবেগ চিত্রে দেওয়া আছে, প্রথম অংশ মনে করলাম এটি 6 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গেছে, দ্বিতীয় অংশ 8 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে গেছে, তাহলে তৃতীয় অংশের গতিবেগ কত নির্ণয় করতে বলছে, তৃতীয় অংশের গতিবেগ নির্ণয় করো। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, যদি বাহ্যিক নেট বল প্রয়োগ না হয়, এফ নেট এক্সটার্নাল ইকুয়ালস টু 0 হলে যে কোনো বস্তুর বা বস্তু সমষ্টির ভরবেগ সংরক্ষিত থাকে, ভরবেগ স্থির থাকে, অর্থাৎ ফেটে যাওয়ার পূর্ব মুহূর্তে যে ভরবেগ, ফেটে যাওয়ার পরে ভরবেগ একই থাকে, এবং নির্দিষ্ট দিকে যদি আমরা অক্ষ বরাবর বিচার করি তাহলে নির্দিষ্ট দিকে ভরবেগ পূর্বে যত ছিল ঘটনাটি হওয়ার পর, আন্তঃক্রিয়া হওয়ার পরে একই থাকবে, একটা নির্দিষ্ট দিকে সম্মিলিততা একই থাকবে, নির্দিষ্ট অভিমুখেও ভরবেগ সংরক্ষিত থাকবে, নির্দিষ্ট অভিমুখেও ভরবেগ স্থির থাকবে। তো আমরা এটাকে x অক্ষ y অক্ষ দ্বারা বিচার করব, মনে করলাম এটা y অক্ষ, এটা x অক্ষ, তো 6 মিটার পার সেকেন্ড x অক্ষের বিপরীত দিকে, 8 মিটার পার সেকেন্ড এর অভিমুখ হচ্ছে y অক্ষের বিপরীত দিকে, তাহলে এই 3 নম্বর অংশের গতিবেগ কত, এটা মনে করলাম প্রথম অংশ, এটা দ্বিতীয়, এটা মনে করলাম তৃতীয় অংশ, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। তাহলে কি লিখব, যেহেতু এফ নেট ইকুয়ালস টু 0, অতএব ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, অর্থাৎ প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান। এবার যেহেতু এখানে বিভিন্ন দিক রয়েছে, অতএব আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। অতএব এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে। তাই যদি হয় তাহলে পি অফ ইনিশিয়াল মোমেন্টাম
along x-axis equals to final momentum along x-axis. x-axis বরাবর যে প্রাথমিক ভরবেগ ছিল, x-axis বরাবর যে চূড়ান্ত ভরবেগ হবে, অন্তিম ভরবেগ হবে, তারা সমান হবে। কারণ ভরবেগের সংরক্ষণের সূত্র বলছে যে কোনো নির্দিষ্ট দিকে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যে কোনো নির্দিষ্ট দিকে সংঘর্ষের পূর্বে বা আন্তঃক্রিয়ার পূর্বে যা ভরবেগ ছিল পরেও একই ভরবেগ থাকবে। তো x অক্ষ বরাবর এটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে x অক্ষ বরাবর ভরবেগ ছিল 0। এটা ফেটে যাওয়ার পরে x অক্ষ বরাবর ভরবেগ, এটার ভরবেগ কত? ভর হচ্ছে m, ও টুকরোগুলো ধরে নিতে হবে। ধরি সমান তিনটি অংশের ভর m করে, তিনটা অংশের ভর m করে, ছবিতে দেখিয়েছি, এটা উল্লেখ করে দিলাম। তাহলে এটা প্রথম অংশ m, চূড়ান্ত বলছি, প্রথমে তো 0 ছিল, একসঙ্গেই ছিল। তাহলে প্রথম অংশের ভর হচ্ছে m, বেগ কত? -6। এক্স অ্যাক্সিসের দিকে পজিটিভ ধরবো, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, আর উল্টা দিকে নেগেটিভ। তাহলে m × -6। দ্বিতীয় অংশ m, এদিকে এর গতিবেগ, এদিকে গতিবেগ, এই গতিবেগের x অক্ষ বরাবর কোনো উপাংশ হবে না, কারণ x অ্যাক্সিস এটা হচ্ছে y অ্যাক্সিস, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই লম্বভাবে হলে তার কোনো উপাংশ হয় না, cos থিটা করলে 0 চলে আসবে। তাই এটার দ্বিতীয় টুকরার x অ্যাক্সিসে কোনো বেগ নেই, তাই ভর হচ্ছে m, বেগ হচ্ছে 0, তাই হচ্ছে 0। তাই দ্বিতীয় অংশটা হচ্ছে 0 ভরবেগ। তৃতীয় অংশ মনে করলাম, তৃতীয় অংশের x অ্যাক্সিস বরাবর বেগ হচ্ছে vx, তাহলে m vx, এখান থেকে vx কি পাচ্ছি? vx = 6, mm বাদ যাবে, vx = 6 বা 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড এর মান নিচ্ছে শুধু। তাহলে অতএব y অক্ষ বরাবর সংরক্ষিত, তাহলে কীভাবে পাবো? ইনিশিয়াল মোমেন্টাম অ্যালং y অ্যাক্সিস, ফাইনাল মোমেন্টাম অ্যালং y অ্যাক্সিস। ইনিশিয়াল তো 0 ছিল, কারণ বোমাটা একসঙ্গে ছিল, গতিবেগ ছিল না, স্থির অবস্থায় ছিল। ফেটে যাওয়ার পর তিনটা অংশ হয়েছে। তাহলে y অ্যাক্সিস বরাবর প্রথম টুকরার কোনো অংশ নেই, মানে ভর আছে কিন্তু বেগ নেই, যেহেতু বেগটা x অ্যাক্সিসের বিপরীতে, তাই y বরাবর 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ নেই। তাহলে m × 0, তখন 0 ধরতে পারি প্রথম অংশটার চূড়ান্ত ভরবেগ। দ্বিতীয় অংশ y এর উল্টো দিকে আছে, তাহলে y অ্যাক্সিস বরাবর মাইনাস, এটা 8 আছে, ওটা -8 ধরবো। তাহলে ভর হচ্ছে m, বেগ হচ্ছে -8। আর তৃতীয় অংশের মনে করলাম এটা হচ্ছে vy, তাহলে ভর m, গতিবেগ vy। তাহলে এখান থেকে vy পাবো, অর্থাৎ তৃতীয় অংশের আমরা ডাইরেক্ট বেগ পাচ্ছি না, x অ্যাক্সিস y অ্যাক্সিসে বেগের উপাংশ পাচ্ছি, সেখান থেকে আমরা বেগটা নির্ণয় করব। তাহলে vy = 8 পেলাম মিটার পার সেকেন্ড। তাহলে অতএব দুটো যখন পেয়ে গেলাম, অতএব তৃতীয় অংশের গতিবেগ ভেক্টর রাশি দিয়ে যদি করি, তাহলে কি হবে? I ক্যাপ vx, j ক্যাপ vy, বা vx i ক্যাপ, vy j ক্যাপ, একই আবার ক্যাপগুলো পড়ে দিলেও হয়। তাহলে কত হচ্ছে? 8i, vx কত? 6, 6i ক্যাপ 8j ক্যাপ। এটা হচ্ছে তৃতীয় অংশের গতিবেগ। যদি মান চাই
বা শুধু দ্রুতি বলে, তাহলে ভি ইজুকাল টু √6² প্লাস 8² ইজুকাল টু 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার যদি মান চাই। আর যদি বেগ বলে তাহলে ভেক্টর রাশিতে এরকমভাবে উত্তর দেব। আজকের জন্য লাস্ট অঙ্ক এবং একটা ইন্টারেস্টিং অঙ্ক। 60 কেজি ভরের এক ব্যক্তি 30 কেজি ভরের স্থির ট্রলিতে দাঁড়িয়ে আছে। যদি ব্যক্তিটি ট্রলির সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যায়, তবে ট্রলির প্রতিক্ষেপ বেগ কত? একটা ট্রলি আছে, ট্রলির উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ট্রলির উপর একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে। তো ট্রলিটিও স্থির আছে, মানুষটিও স্থিরভাবে দাঁড়িয়ে আছে, ঘর্ষণবিহীন তলে আছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না। এবার মানুষটি 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কত? 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ওর প্রথমে তো রৈখিক ভরবেগ 0 ছিল, গোটা সিস্টেমটার স্থির অবস্থায় ছিল দুজনেই, তো দুজনেরই বেগ 0, যতই ভর হোক না কেন। তাহলে প্রথমে প্রাথমিক ভরবেগ 0 ছিল। এবার মানুষটি যখন সামনের দিকে হাঁটা শুরু করলো, তাহলে তার রৈখিক ভরবেগ সামনের দিকে হলো। তাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানার জন্য, যেহেতু বাইরের থেকে বল প্রয়োগ হয়নি, তাই ট্রলিটা পিছন দিকে রিকয়েল করবে, রিকয়েল ভেলোসিটি পাওয়া যাবে। তাই ট্রলিটার রিকয়েল ভেলোসিটি কত সেটা আমাদের বার করতে হবে। মনে করলাম ইউ। তাহলে অ্যান্সারটা করবো আমরা। ব্যক্তির ভর যেগুলো দেওয়া আছে প্রদত্ত, ব্যক্তির ভর m ইজুকাল টু 60 কেজি, ট্রলির ভর স্মল m ইজুকাল টু 30 কেজি, ব্যক্তির গতিবেগ কত? 2 মিটার পার সেকেন্ড। ধরি ট্রলির প্রতিক্ষেপ বেগ সমান ভি। তো যেহেতু এফ নেট ইকুয়ালস টু 0, বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, তাই পিআই ইজুকাল টু পিএফ, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম 0, যেহেতু দুজনের বেগ 0 ছিল। ফাইনাল মোমেন্টাম কত? ব্যক্তির ভর ছিল 60, তাহলে 60, গতিবেগ 2 মিটার পার সেকেন্ড 2। আর ট্রলির পিছন দিকে বেগ হচ্ছে, ট্রলির প্রতিক্ষেপ বেগ ইউ ধরেছি আমরা। ওজন কত? ট্রলির ওজন বলছি ভর কত? ট্রলির ভর হচ্ছে 30 কেজি, এটা হচ্ছে মাইনাস ইউ, যেহেতু পিছন দিকে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি ইউ ইজুকাল টু 120/30, 120/30 ইজুকাল টু 4। তাহলে 4 মিটার পার সেকেন্ড পিছন দিকে তার গতিবেগ। তাহলে এটি হচ্ছে রাইট উত্তর, রাইট অপশন। কিন্তু বাস্তবে এটি যদি আমরা উত্তর রাইট করি, তাহলে আমরা নম্বর পাবো গোল্লা। কেন? কারণ আমরা এখানে যে ব্যক্তির গতিবেগ 2 মিটার পার সেকেন্ড ধরেছি,
2 মিটার পার সেকেন্ড গতিবেগটা হচ্ছে ট্রলির সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। আর ট্রলির গতিবেগ যেটা ইকুয়াল ভেলোসিটি ধরেছি সেটা গ্রাউন্ডের সাপেক্ষে, একটা গ্রাউন্ডের সাপেক্ষে একটা ট্রলির সাপেক্ষে করলে এই লিনিয়ার মোমেন্টামের যে কনজারভেশন, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা হবে না। গ্রাউন্ডের সাপেক্ষে দুজনের বেগ বিচার করতে হবে। তাহলে আমরা এইভাবে যদি যদি উত্তর দিই তাহলে ভুল হয়ে যাবে। কি করতে হবে? ব্যক্তিটির গতিবেগ ট্রলির সাপেক্ষে দেওয়া আছে, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে কত সেটা আগে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ভুল অঙ্কের সমাধান। তাহলে কি করব? যদি ব্যক্তিটি ট্রলির সাপেক্ষে, এই যে ভাষাটা, এটাকে গুরুত্ব দিতে হবে। ট্রলির সাপেক্ষে ব্যক্তির গতিবেগ ট্রলির সাপেক্ষে কত? ট্রলির সাপেক্ষে এটাকে যদি চিহ্নিত করি, গতিবেগ ভি কার? মানুষটির। কার সাপেক্ষে? ট্রলির সাপেক্ষে। তাহলে মানুষটির গতিবেগ ট্রলির সাপেক্ষে ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড। ব্যক্তির গতিবেগ ভূমির সাপেক্ষে, এটা আমাদের বার করতে হবে। তারপরে আমাদের যেতে হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তার আগে না, ভূমির সাপেক্ষে, যেহেতু ট্রলির গতিবেগ বার করতে বলছে ভূমির সাপেক্ষে, তাহলে ভূমির সাপেক্ষে মানুষটার গতিবেগ নির্ণয় করতে হবে। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড VmG ইজ ইকুয়াল টু কত, এটা নির্ণয় করব। বা ধরে নিই এটা আমরা VmG ধরি। আর ট্রলির গতিবেগ ভূমির সাপেক্ষে, সবারই ভূমির সাপেক্ষে। ভূমিতে অবজারভার আছে দাঁড়িয়ে, আছে। মানুষটা যখন 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, তার প্রতিক্ষেপ স্বরূপ ট্রলিটা পিছন দিকে আসছে। তো মানুষটা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যায় আর ট্রলিটা যদি পিছন দিকে চলে আসে, যে দাঁড়িয়ে থাকবে সে মনে করবে মানুষটার 2 মিটার পার সেকেন্ড গতিবেগ সামনে নেই, কমে গেছে। মানে একটা ট্রেনে যদি ট্রেনটা যেদিকে যাচ্ছে, ট্রেনের উপরে দাঁড়িয়ে মানুষটা যদি উল্টা দিকে যায়, তাহলে তার গতিবেগ কি হবে? কমে যাবে কিনা? সে যাচ্ছে সামনে, কিন্তু পিছন দিকে ট্রেনটা চলে আসছে, তাহলে মানুষটা তো সামনে যেতে পারছে না। মানে সামনে যতটা বেগ রয়েছে অরিজিনালি, ততটা বেগ শো হবে না। বুঝাতে পারলাম কি পারলাম না? মানুষটা 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে দৌড়াচ্ছে, ট্রলিটা যদি স্থির থাকতো, তাহলে মানুষ গ্রাউন্ডে বা ভূমিতে দাঁড়িয়ে থাকা মানুষটা তার অরিজিনাল গতিবেগ দেখতে পেত, বুঝতে পারতো। কিন্তু মানুষটা 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে আর ট্রলিটা আবার পিছন দিকে চলে আসছে, তো আলটিমেটলি এখানে যদি একটা গাছ থাকে, মানুষটা গাছটা পেরিয়ে যেতে চাইছে, কিন্তু ট্রলিটাও তাকে টেনে পিছন দিকে নিয়ে আসছে। তার মানে অরিজিনাল গতিবেগ দেখা যাচ্ছে না, কিছু কম গতিবেগ ভূমির সাপেক্ষে। ট্রলির সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু ভূমির সাপেক্ষে কম হবে। তো সে কম হয়ে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ট্রলির গতিবেগ ভূমির সাপেক্ষে, আগে ট্রলির গতিবেগটা আমরা ইউ ধরেছি, ভি ভেলোসিটি অফ ট্রলি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ইউ ধরেছি আমরা। তার এবার আমাদের আপেক্ষিক গতিবেগের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে ভিএমটি যেটা দেওয়া আছে, ভিএমটি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড। এবার ভিএমটি বলতে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রলি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 2। বুঝতে পারলাম কিছু? ভিএমটিকে এভাবে লেখা যায়, ভিএবি আপেক্ষিক গতিবেগের ফর্মুলা। না হলে ভেক্টরের যে আপেক্ষিক গতিবেগের আমার একটা ভিডিও রয়েছে, পারলে দেখে নেবে। ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি উইথ রেসপেক্ট টু জি। তাহলে ভিএমটি এম আছে প্রথমে, তো ভিএম উইথ গ্রাউন্ড মাইনাস ভিটি
উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ট্রলির সাপেক্ষে ম্যানের গতিবেগ যদি 2 হয়, এটাকে যদি আমরা আপেক্ষিক গতিবেগের ফর্মুলায় ভাঙি, তাহলে এম আছে প্রথমে, এম থাকবে, এখানে যদি জি দিই তা টি আছে পরে, এখানে টি দিব, পরে জি দিব, অর্থাৎ velocity of man with respect to time is equals to velocity of man with respect to ground minus velocity of trolley with respect to ground. এম আর টিকে এখানে আলাদা করে দিলাম, এখানেও গ্রাউন্ডের সাপেক্ষে, এটাও গ্রাউন্ডের সাপেক্ষে, তো এটাকে এরকম লেখা যায়। তাহলে এখান থেকে ভিএমজি আমরা বার করব, আর এখানে মাইনাস ভিটিজি ইজ ইকুয়াল টু ইউ ধরেছি, তো এটা ইউ ইজ ইকুয়াল টু 2। মাথায় রাখবো যেখানকার 2টা ভিএমটি মানুষটার গতিবেগ যেদিকে, আর ভিটিজি ট্রলির গতিবেগ উল্টা দিকে, তাই শুধু ইউ ধরলে হবে না, এখানে মাইনাস ইউ ধরতে হবে, মাইন্ড ইট। যেহেতু ট্রলির গতিবেগ প্রতিক্ষেপ বেগ মানে উল্টো দিকে, তাই এখানকার গতিবেগ যদি 2 হয়, এটা হবে মাইনাস ইউ। এখান থেকে ভি এম জি ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 2 অফ মাইনাস ইউ, তাহলে ভিএমজি 2 অফ মাইনাস। এবার গ্রাউন্ডের সাপেক্ষে ট্রলির বেগ ইউ মাইনাস ডিরেকশনে, আর গ্রাউন্ডের সাপেক্ষে ম্যানের গতিবেগ হচ্ছে 2 মাইনাস ইউ, এই দুটো পেয়ে গেলাম। এবার আমরা ফর্মুলা প্রয়োগ করব এফ নেট ইকুয়ালস টু 0, যেহেতু এফ নেট ইকুয়ালস টু 0, অতএব ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। এবার যদি আমরা ফর্মুলাটা ফেলি তাহলে মিলে যাবে। ইনিশিয়াল মোমেন্টাম 0, ফাইনাল মোমেন্টাম ব্যক্তিটির গতিবেগ ভরবেগ, ব্যক্তিটির ভর হচ্ছে 60, বেগ হচ্ছে সামনের দিকে কত 2 মাইনাস ইউ। এবার ট্রলিটির ভরবেগ ভর হচ্ছে 30, বেগ কত পিছনের দিকে মাইনাস ইউ, তাহলে এবার এখান থেকে পাচ্ছি কত 30 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 0 ইজ ইকুয়াল টু 2 অফ 2 মাইনাস ইউ, তাহলে কত হচ্ছে 4, 0 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3u, তো এখান থেকে কী পাচ্ছি u ইজ ইকুয়াল টু 4/3, u ইজ ইকুয়াল টু 4/3, 1.666 চলতে থাকবে, ইজ ইকুয়াল টু 1.67 বলতে এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রলির রিকয়েল ভেলোসিটি। তো দিস ইজ অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, রাইট অপশন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।